ক্ষমতায় থাকার জন্য এবং ইসলামকে পশ্চিমা বিশ্ব তথা বিশ্বের কাছে নগ্নভাবে তুলে ধরার জন্য এই সরকার অনেক যেটা বলছি যে ইসলাম বিরোধী কাজকর্ম করেছে, ভণ্ডামি করেন ক্ষমতায় থাকার জন্য। এগুলো এদেশের জনগণ এখন বুঝে গেছে। কাজেই সেক্ষেত্রে ধর্মপ্রাণ মানুষকে আমি বলবো যে এই ধর্ম বিদ্বেষী এই শয়তানদের বিরুদ্ধে যারা বিদেশি শক্তির এজেন্ট হিসেবে কাজ করে এখানে ইসলামকে বিতর্কিত করতে চায়, ইসলামকে জঙ্গিবাদী ধর্ম হিসেবে তুলে ধরতে চায়, উগ্রবাদী ধর্ম হিসেবে তুলে ধরতে চায়, RSS এর এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ওদের বিরুদ্ধে এদেশে সরব হতে হবে। আমি বলছি যে আমি কেন এই সরকারকে অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকার প্রত্যেকটা বক্তব্য বলে আমি বলবো আওয়ামী লীগ যেভাবে ভোট চুরি করেছে, জনগণের অর্থ চুরি করেছে, ডাকাতি করেছে, আওয়ামী লীগ দেখলে বলতে হবে তুই চোর, এবং আওয়ামী লীগ দেখলে বলতে হবে তুই ভোট চোর, তুই স্বৈরাচার, তুই ফাঁসিবাদ। মন্ত্রী তিনি বক্তব্য দিলেন কি মসজিদ অবৈধ জায়গায়। ইসলাম ধর্মের অনুসারী যারা ইসলাম ধর্ম বাস্তবায়ন করতে ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে জঙ্গি বলে খুব মজা পান, পশ্চিমা বিশ্বের সাপোর্ট নেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে অসাম্প্রদায়িক হিসেবে তুলে ধরেন, ভণ্ডামি করেন ক্ষমতায় থাকার জন্য। এগুলো এদেশের জনগণ এখন বুঝে গেছে, প্রত্যেকটি মানুষ এখন বুঝে। তো কাজে এই সমস্ত নাটক ফাটক করে আর সুবিধা পাবেন না। আপনাদের জঙ্গি জঙ্গি খেলা এগুলো মানুষ বুঝে গেছে, এগুলো মানুষ দেখছে এখন যে ধর্মীয় কিছু বই আপনার একটা মানুষ পড়ে, আমার বাসায় ধর্মীয় বই রয়েছে, সেগুলো র‍্যাপ দিয়ে ধরে টরে ভংচং করে একটা নাটক সাজায় যে আপনার যে তারা উগ্রবাদী বই পাওয়া গেছে, তাদের সাথে ভণ্ডামি করেন। এই ভণ্ডামি জনগণ খায় না, এগুলো জনগণ বুঝে গেছে। তো কাজেই সেক্ষেত্রে ধর্মপ্রাণ মানুষকে আমি বলবো যে এই ধর্ম বিদ্বেষী এই শয়তানদের বিরুদ্ধে যারা বিদেশি শক্তির এজেন্ট হিসেবে কাজ করে এখানে ইসলামকে বিতর্কিত করতে চায়, ইসলামকে জঙ্গিবাদী ধর্ম হিসেবে তুলে ধরতে চায়, উগ্রবাদী ধর্ম হিসেবে তুলে ধরতে চায়, RSS এর এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ওদের বিরুদ্ধে এদেশে সরব হতে হবে। আমি দুঃখিত যে অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনরা মনে কষ্ট নেবেন না। আমি আমার পূর্বেই বলেছি ইসলাম ধর্ম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সবচেয়ে সহিষ্ণু ধর্ম। যারা ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মের মানুষের সুরক্ষার জন্য কথা বলে, অন্য ধর্মের মানুষের অধিকারের জন্য কথা বলে। কাজেই অন্য ধর্মের কথা বলছি না এই কারণে যেহেতু তাদের বিষয়টা আসেনি, কিন্তু ইসলামকে যেহেতু বিতর্কিত করার একটা অপপ্রয়াস অপচেষ্টা চলছে এবং একটা আন্তর্জাতিক এজেন্ডা এদেশে বাস্তবায়ন করার জন্য একটা তৎপরতা চলছে, সে কারণে ইসলামের এই কথাগুলো আমি বললাম। তো যেটা বলতেছিলাম যে আপনার এই যে প্রবাসীদেরকে 255 জনের আগে গ্রেপ্তার করেছে, আবার আপনার এই কিছুদিন আগে ভিয়েতনাম থেকে এসেছে 81 জন এবং সম্ভবত বাহরাইন না কোন জায়গা থেকে এসেছে 2 জন, 83 জন। তাদেরকে অন্যায়ভাবে প্রেরণ করেছে সন্দেহমূলক 54 ধারায়। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন, কি বলবো যে এই সরকার যেটা বলে যে মানুষ লজ্জাহীন হতে হতে নির্লজ্জ বেহায়ার যেমন চূড়ায় পৌঁছে যায়, যে বলে যে মানুষ আপনার যে কিছু মানুষ আছে যে যাদেরকে গ্রামে একটা কথা বলে গালিগালাজ করলে, যেটা গ্রামের ভাষা বলে কচু দিলে, বলে ওইটার দেশে মানে আনাজ খাইতে, অর্থাৎ ওটা বলে তরকারি খাইতে দিছে কচু দিলে, মানে গালিগালাজ করলে। তো সরকারের এই যে স্বৈরতান্ত্রিক আচরণের আমরা এত সমালোচনা করছি, ফ্যাসিবাদী কর্মকাণ্ড নিয়ে এত সমালোচনা করছি, তারা এখন আর গায়ে লাগাচ্ছে না। তারা এই প্রবাসীদের বিরুদ্ধে অভিযোগ তুললো যে তারা জঙ্গি তৎপরতায় জড়িত থাকতে পারে বা উগ্র কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে, এবং তারা দেশের বিরুদ্ধে সলা পরামর্শ করছিল, দেশের নিরাপত্তার জন্য হুমকিমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিল। এই সমস্ত হাস্যকর কথা বলে এই অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকার। আমি বলছি যে আমি কেন এই সরকারকে অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকার প্রত্যেকটা বক্তব্য বলে আমি বলবো, কারণ সাংবাদিক মুসা যেমন বলেছিল যে আপনার মুসা যে আওয়ামী লীগ যেভাবে ভোট চুরি করেছে, জনগণের অর্থ চুরি করেছে, ডাকাতি করেছে, আওয়ামী লীগ দেখলে বলতে হবে তুই চোর, এবং আওয়ামী লীগ দেখলে বলতে হবে তুই ভোট চোর, তুই স্বৈরাচার, তুই ফাঁসিবাদ। কারণ যেমন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মহাসচিব বশিবুর রহমান রাঙ্গা যেই কথাটি বলেছিল, আমি তাকে স্যালুট জানাই যে নানা সীমাবদ্ধতার মধ্যে থেকে তিনি এই কথাটি বলেছিলেন যে এরশাদ যদি স্বৈরাচার হয় তাহলে এরশাদের পতনের পরে যারা ক্ষমতায় এসেছেন তারা মহা স্বৈরাচার। সেটা তিনি বিএনপি আওয়ামী লীগকে ইন্ডিকেট করে বলেছেন, কারণ তারা ক্ষমতায় থাকতে অবশ্যই তারাও এরশাদের চেয়ে কম মানুষকে হত্যা করেনি ক্ষমতায় থাকার জন্য, গণতন্ত্রকে রুদ্ধ করার জন্য বারবার চেষ্টা করেছে,
এবং আওয়ামী লীগ সমস্ত সরকারকে, সমস্ত রাজনৈতিক দলকে আপনার একেবারেই ওভারটেক করেছে, যে এখন আর মানে ক্ষমতায় থাকতে জনগণের ভোট লাগে না, ভোট ছাড়াই তারা ক্ষমতায় থাকতে পারে, পুলিশ, সেনাবাহিনী বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। এমনকি এটা একটা বিরল দৃষ্টান্ত যে দেশের প্রধান বিচারপতিকেও বন্দুকের নলের মাথায় দেশ থেকে ভাগিয়ে দিয়েছে। তো এই দুর্বৃত্তের দল অবশ্যই আওয়ামী লীগকে দেখলে বলতে হবে, তুই ভোটচোর, তুই ফাঁসিবাদ, তুই স্বৈরাচার। আমি জানি যে আমি যে কথাগুলো বলছি তাতে আমি নিজের মৃত্যুকে ডেকে আনছি, আমার জীবনের প্রাণনাশের সংখ্যাকে আমি ঘনীভূত করছি। কারণ এদেশে যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না, সেখানে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি। কারণ আমাদের একটা আত্মবিশ্বাস আছে, আমার মতো, আমাদের মতো দু একজন নূরকে খতম করে দিলে অসংখ্য নূর, অসংখ্য ছাত্র নেতা এই বাংলার বুকে তৈরি হয়েছে, যারা এই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য আজকে প্রস্তুত। এবং তারা নিজেদের সর্বোচ্চটুকু বিসর্জন দিয়ে হলেও তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে। কাজী ব্যক্তিকে হত্যা করে তার আদর্শকে দমন করা যায় না। নারায়ণগঞ্জের মসজিদের ঘটনা একটা জিনিস বের হয়ে উঠে এসেছে, যে ধরেন বাংলাদেশের দুর্নীতির মাত্রাটা কতটা প্রকট আকার ধারণ করেছে। যে মসজিদ, আমরা যেহেতু 90% মুসলিম অধ্যুষিত দেশ, সকলের দান খয়রাতেই কিন্তু মসজিদগুলো পরিচালিত হয়। সেই মসজিদ কমিটির কাছ থেকেও 50,000 টাকা ঘুষ চায়। তাহলে আপনি চিন্তা করেন যে দুর্নীতিটা কত মানে কতটুকু পর্যন্ত একেবারে ছড়িয়ে গেছে সর্বাঙ্গে, যেটা এমন অবস্থাতে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কথা। কিন্তু এখানে দেখেন আমাদের দায়িত্বশীল, মানে যেটা বলবো যে একজন মন্ত্রী, তিনি বক্তব্য দিলেন কি মসজিদ অবৈধ জায়গায়। এখন কথা হচ্ছে কি, আমাদের দেশে যদি আপনি অনেকগুলো ঘটনা পর্যালোচনা করেন, যখন ঘটনা ঘটে তখন আমরা সংবাদপত্রে দেখি যে প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করতেছেন, বিভিন্ন তদন্ত কমিটি হয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সেই ঘটনা কেন ঘটেছে সেটা প্রকৃত রহস্য জনগণকে জানানো হয় না। প্লাস হচ্ছে এই ঘটনা প্রতিরোধে যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয় সেগুলোরও বাস্তবায়ন হয় না। আপনি চলে যান পুরান ঢাকার যে সবচেয়ে নিমতলির ট্র্যাজেডি, যে অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই ঘটনা 2010 সালের দিকে, যে সেখানে আপনার তদন্ত কমিটির যে নানা রকমের সুপারিশ ছিল, তার মধ্যে অন্যতম সুপারিশ ছিল যে আবাসিক এলাকায় কেমিক্যালের গোডাউন রাখা যাবে না। আজকে পর্যন্ত কিন্তু সেটির বাস্তবায়ন করা হয়নি। তারপরে আবার পুরান ঢাকাতে আপনার চুরি হত্যার ঘটনা ঘটলো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল এই গত বছর, সেখানেও আপনার যে এই ঘটনাগুলো কেন ঘটছে, এর প্রতিকারে কি একটা ব্যবস্থাও নেওয়া হয় না। কিন্তু ঘটনা ঘটলেই টকশো গরম হয়, আলোচনা হয়, বাস্তবিক অর্থে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আপনি নারায়ণগঞ্জের মসজিদের কথা বলেন, আমি আপনার মগবাজার বাংলা মোটর দিকে যে ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভারটা থেকে আমি আসি, ওই ফ্লাইওভারটা টিভিতে নিউজ হয়েছে, পত্রিকায় নিউজ হয়েছে, বড় একটা ফ্লাইওভার, চতুর্দিকে কানেক্টিভিটি, অথচ ওই ফ্লাইওভারে একটা এলইডি লাইট নেই। এখন এই এলইডি লাইট না থাকার কারণে কিন্তু ওখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এখন ওখানে যদি একটা মার্ডার করার ঘটনা ঘটে, ধরেন আমি আসতেছিলাম মোটরসাইকেলটা, আমার হাতে মোবাইল, আমাকে একটা পোস্ট দিল মোবাইল নিয়ে যাওয়ার জন্য, তো আমি যে একজনে যদি এভাবে মারা যায় একজন মানুষ, তখন কিন্তু সবাই নড়ে চড়ে বসবে। অথচ এই যে পেপার পত্রিকায় লেখা হচ্ছে, সরকার কিন্তু গুরুত্ব দিচ্ছে না বা সেটা নিয়ে কাজ করছে না। এর অন্যতম কারণ হচ্ছে যে আপনার যারা প্রপার অথরিটি, তারা তো দায়বদ্ধতা ফিল করে না। বাংলাদেশে 2014 সালের পর থেকে যারা জনপ্রতিনিধি হচ্ছে, তারা তো জনগণের ভোটে জনপ্রতিনিধি হচ্ছে না, তাদের তো জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাদের দায়বদ্ধতা একটা জায়গা আছে, যে নির্বাচনে জিততে হলে আমাকে মার্কা দরকার, মার্কা হয় নৌকা নালে ধানের শীষ। যেহেতু সরকারি দলই ক্ষমতায়, তো ধানের শীষ নিয়ে জয়লাভ করতে পারবে কিনা এটা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। কিন্তু নৌকা পাওয়া মানে জয়লাভ করা, সেই ক্ষেত্রে তাদের প্রার্থী যারা হয়, জনপ্রতিনিধি যারা হয়, তাদের চিন্তা ভাবনা থাকে আমার টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, গাড়ি দিয়ে হোক, নারী দিয়ে হোক, ওই প্রতীক কিনতে হবে। যেখানে তারা কিন্তু জনগণের কাছে যায় না, জনগণের প্রতি